কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম শ্রেষ্ঠ সাংকেতিক নাটক ডাকঘর। এখন আপনারা শুনবেন সেই ডাকঘর নাটকের তৃতীয় দৃশ্য অর্থাৎ সর্বশেষ দৃশ্যটির পাঠ। অমল শয্যাগত। অমল: পিসেমশাই, আজ আর আমার সেই জানালার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। মাধব দত্ত: হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। অমল: না পিসেমশাই না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি নে, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব দত্ত: সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাগ করে নিয়েছ। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। অমল: পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানালার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। মাধব দত্ত: তোমার আবার ফকির কে? অমল: সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। মাধব দত্ত: কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। অমল: এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। অমল: এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। মাধব দত্ত: এ কি, এ যে? ঠাকুরদা চোখ ঠারিয়া বলিলেন, আমি ফকির। মাধব দত্ত: তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। অমল: এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? ঠাকুরদা: আমি ক্রঞ্চদ্বীপে গিয়েছিলুম, সেইখান থেকেই এইমাত্র আসছি। মাধব দত্ত: ক্রঞ্চদ্বীপে? ঠাকুরদা: এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছ? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। অমল হাততালি দিয়া বলিল, তোমার ভারী মজা, আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? ঠাকুরদা: খুব মনে আছে, বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। মাধব দত্ত: এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা: বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। অমল: না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব, নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। মাধব দত্ত: ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। অমল: ক্রঞ্চদ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির। ঠাকুরদা: সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। অমল: বাহ, কি চমৎকার, সমুদ্রের ধারে? ঠাকুরদা: সমুদ্রের ধারে বই কি। অমল: সব নীল রঙের পাহাড় আছে? ঠাকুরদা: নীল পাহাড়েই তো তাদের বাসা, সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে, সেই আকাশের রঙে পাখির রঙে পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল: পাহাড়ে ঝর্ণা আছে? ঠাকুরদা: বিলক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে, আর তার কি নৃত্য, নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবলই কল কল ঝড় ঝড় করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে, কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত
তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। অমল: আমি যদি পাখি হতুম তাহলে? ঠাকুরদা: তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। মাধব দত্ত: আর তো আমার চলল না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম। অমল: পিসেমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। মাধব দত্ত: গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে পঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। অমল: সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্ঝিটির বিয়ে দেবে। ঠাকুরদা: তবে তো বড় মুশকিল দেখছি। অমল: বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। ঠাকুরদা: বাবা, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না, আমি তোমাকে বলছি। তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্ঝির অভাব হবে না। মাধব দত্ত: যাও যাও, আর তো পারা যায় না। এই বলিয়া মাধব দত্ত প্রস্থান করিলেন। অমল: ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? ঠাকুরদা: শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে। অমল: পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। ঠাকুরদা: তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। অমল: আমি সব জানি ফকির। ঠাকুরদা: তাই তো দেখতে পাচ্ছি, কেমন করে জানলে? অমল: তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো? আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতরে ভারী খুশি হয়ে হয়ে উঠছে। ঠাকুরদা: অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। অমল: আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? ঠাকুরদা: জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। অমল: সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে? ঠাকুরদা: বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন। অমল: না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? ঠাকুরদা: সে খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? অমল: আমি বলবো
তোমাকে আমার ডাক হরকড়া করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। ঠাকুরদা: কে বলো দেখি? অমল: ছিদাম। ঠাকুরদা: কোন ছিদাম? অমল: সেই যে অন্ধখোড়া, সে রোজ আমার জানালার কাছে আসে, ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠাকুরদা: সে তো বেশ মজা হবে দেখছি। অমল: সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠাকুরদা: ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তাও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? অমল: ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না, তবে যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ঠাকুরদা: ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমল: ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে। তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। ঠাকুরদা: বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? অমল: না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে, এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কী যে লেখা থাকবে তা তো আমি জানি নে। ঠাকুরদা: তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। মাধব দত্তের প্রবেশ। মাধব দত্ত: তোমরা দুজনে মিলে এ কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? ঠাকুরদা: কেন, হয়েছে কি? মাধব দত্ত: শুনছি তোমরা নাকি রটিয়েছ, রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা: তাতে হয়েছে কি? মাধব দত্ত: আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। ঠাকুরদা: সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? মাধব দত্ত: তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন যাতা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। অমল: ফকির, রাজা কি রাগ করবে? ঠাকুরদা: অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। অমল: দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি। ঠাকুরদা অমলকে বাতাস করিতে করিতে: আসবে, চিঠি আজই আসবে। কবিরাজের প্রবেশ। কবিরাজ: আজ কেমন ঠেকছে? অমল: কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। কবিরাজ মাধব দত্তের প্রতি বলিলেন, ওই হাসিটি তো ভালো ঠেকছে না, ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন। মাধব দত্ত: দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? কবিরাজ:
বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। মাধব দত্ত: না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে বাইরে যেতে দিই নে, দরজা তো প্রায় বন্ধই রাখি। কবিরাজ: হঠাৎ আজ কেমন একটা হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও। না হয় দিন দুই তিন তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানালা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। মাধব দত্ত: অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। কবিরাজ: ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো। যদি রাখবার হয় তো সেইটেতেই টেনে রাখতে হবে। মাধব দত্ত ও কবিরাজের প্রস্থান। মোড়লের প্রবেশ। মোড়ল: কিরে ছোড়া! ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া বলিলেন: আরে আরে চুপ চুপ। অমল: না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। মাধব দত্তের প্রবেশ। মোড়ল: ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। মাধব দত্ত: বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। মোড়ল: তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। মাধব দত্ত: ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? মোড়ল: না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানালার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। অমল চমকিয়া উঠিয়া বলিল: সত্যি? মোড়ল: এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। একখানা অক্ষরহীন কাগজ দিয়া হাসিতে হাসিতে বলিলেন: হা 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 হা, এই যে তার চিঠি। অমল: আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? ঠাকুরদা: হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি, এই সত্য তার চিঠি। অমল: কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এ চিঠিতে কি লেখা আছে? মোড়ল: রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না। হা 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 হা। মাধব দত্ত হাত জোর করিয়া বলিলেন: মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। ঠাকুরদা: পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব দত্ত: আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? ঠাকুরদা: হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন, তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। অমল: ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল: হা 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 হা, উনি আরও একটু না খেপলে তো শুনতে পাবেন না। অমল: মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার ওপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও। মোড়ল: না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। অমল: এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধ হয়। ওই যে ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং। সন্ধ্যা তারা কি উঠেছে ফকির?
আমি কেন দেখতে পাচ্ছি নে? ঠাকুরদা, ওরা যে জানালা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। বাহিরের দ্বারে আঘাতের শব্দ। মাধব দত্ত, ও কি ও? ও কে ও? এ কি উৎপাত! বাহির হইতে বলিলেন, খোলো দ্বার। মাধব দত্ত, কে তোমরা? বাহির হইতে আবার বলিলেন, খোলো দ্বার। মাধব দত্ত, মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। মোড়ল, কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না। মাধব দত্ত জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলেন, দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। রাজদূতের প্রবেশ। রাজদূত, মহারাজ আজ রাত্রে আসবেন। মোড়ল, কি সর্বনাশ! অমল, কত রাত্রে দূত, কত রাত্রে? রাজদূত, আজ 2 প্রহর রাত্রে। অমল, যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? রাজদূত, হ্যাঁ তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজকবিরাজের প্রবেশ। রাজকবিরাজ, এ কি? চারিদিক সমস্তই যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়া বলিলেন, বাবা কেমন বোধ করছো? অমল, খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছ? সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপরকার সব তারা। রাজকবিরাজ, অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? অমল, পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকারের আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। রাজকবিরাজ, তিনি সব চিনিয়ে দেবেন। মাধব দত্তের প্রতি বলিলেন, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। মোড়লকে নির্দেশ করিয়া বলিলেন, ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। অমল, না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। রাজকবিরাজ, আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন। মাধব দত্ত অমলের কানে কানে বলিলেন, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। অমল, সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। মাধব দত্ত, কি ঠিক করেছো বাবা? অমল, আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হড়কড়া করে দেন, আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত ললাটে করাঘাত করিয়া বলিলেন, হায় আমার কপাল। অমল, পিসে মশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি করে রাখবে? রাজদূত, তিনি বলে গিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। অমল, মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। রাজকবিরাজ, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো, আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে, প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। মাধব দত্ত ঠাকুরদার প্রতি বলিলেন, ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে, এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। সুধার প্রবেশ। সুধা, অমল। রাজকবিরাজ, ও ঘুমিয়ে পড়েছে। সুধা, আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? রাজকবিরাজ, আচ্ছা দাও তোমার ফুল। সুধা, ও কখন জাগবে?
রাজকবিরাজ: এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা: তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। রাজকবিরাজ: কি বলবো? সুধা: বলো যে সুধা তোমাকে ভোলেনি। নমস্কার, ডাকঘর নাটকটি এইখানেই সমাপ্ত হইল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নাটকটি শ্রবণের জন্য।